নমস্কার। সৌম্য@11 আপনাদের সকলকে স্বাগত। অ্যাজ প্রমিস আমি বলেছিলাম সৌম্য@11কে আবার ফিরিয়ে আনবো, এনেছি। এবং আপনাদের কাজ হবে এবারে ভিডিওগুলো লাইক শেয়ার করে যত সম্ভব শেয়ার করে সৌম্য@11 শোটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ সৌম্য@11 কিন্তু এবার আসতেই থাকবে এবং এটুকু আপনাদেরকে প্রমিস করছি, যা ক্রিকেট রিলেটেড খবর আসবে, ব্রেকিং নিউজ বা রেগুলার বেসিসের যা আপডেটস, সেগুলো আমি চেষ্টা করব অলমোস্ট রেগুলার সৌম্য@11 শোটা করে কিন্তু আপনাদের দিয়ে দেওয়ার জন্য। তো রাত 11টায় কিন্তু সৌম্যস লাইভ চ্যানেলটা ডেফিনেটলি আপনারা দেখবেন। তো সৌম্য@11-এ আপনাদের সকলকে স্বাগত করার পাশাপাশি আজকের আমার কাছে যে চারটে নিউজ আছে সেগুলো নিয়ে প্রথমে ডিসকাস করি। ফার্স্ট যে নিউজটা সেটা হলো, কিন্তু সেটা দুদিন পুরনো যদিও, কিন্তু এটা নিয়ে আমার মনে হলো কথা বলার দরকার আছে, তাই আমি এটা নিয়ে এই ভিডিওতে কথাটা বলছি। তার কারণ রাহুল দ্রাবিড় আর রাজস্থান রয়্যালস, এদের দুজনের মধ্যে কিন্তু পার্টিশন হয়ে গেছে। মানে রাহুল দ্রাবিড় কিন্তু গুড বাই বলে দিয়েছে, যে সে হেড কোচের পোস্টে ছিল সে কিন্তু গুড বাই বলে দিয়েছে রাজস্থান রয়্যালসের সাথে। এবার এটায় বেনিফিট কার হলো, লস কার হলো, এই কথাগুলো কিন্তু পরে আসছে। তার আগে কিন্তু আপনাদেরকে দু তিনটে জিনিস মাথায় রাখতে হবে। রাজস্থান রয়্যালস অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজি 2024-এর পর থেকে যে ডিসিশনগুলো নিচ্ছে সেগুলো কিন্তু বলতেই হবে রাজস্থান রয়্যালসের যে ডিসিশন, ক্রিকেট ফ্রেন্ডলি ডিসিশন কখনো হতে পারে না এটা। কারণ একদমই প্যাথেটিক ডিসিশনগুলো নিচ্ছে রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্ট। তা প্রথম প্যাথেটিক ডিসিশন ছিল রবিচন্দ্রন অশ্বিন আর ইউজুবেন্দ্র চাহালকে একত্রিত ছেড়ে দেওয়া, রিটার্ন না করা। এই গেল প্রথম। দ্বিতীয় কথা, আপনি ট্রেন্ট বোল্টের পিছনে না গিয়ে জোফরা আর্চারের পিছনে গেলেন। এবং যে একটা জস বাটলারের মতো ম্যাচ উইনার যেভাবে রাজস্থান রয়্যালস তৈরি করেছিল, তাকে আপনারা অনায়াসে ছেড়ে দিলেন। তো এই জায়গায় কিন্তু রাজস্থান রয়্যালসের ওপর কোশ্চেন উঠছিল। ধ্রুব জুরেলের মতো প্লেয়ারকে, বলছি না ধ্রুব জুরেল খারাপ প্লেয়ার, বাট অকশন মানি বলে একটা ব্যাপার থাকে, সেই অকশন মানির মধ্যে থেকে 14 কোটি টাকা দিয়ে ধ্রুব জুরেলকে রিটেন করা হয়েছিল। তো সেই কথাগুলো কিন্তু উঠবেই রাজস্থান রয়্যালসের ফ্র্যাঞ্চাইজির ওপর। এবার কিন্তু যে কথাটা উঠছে সেটা হলো, প্রথমে শুনতে পাচ্ছিলাম আইপিএল শেষের পরে যে সঞ্জু স্যামসন হয়তো রাজস্থানে আর কন্টিনিউ করবে না, সে রাজস্থানকে বলেছে তাকে যেন ট্রেড করার জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হয়। এটা কিন্তু সঞ্জু স্যামসন বলেছে। এবং এইটা যদি সঞ্জু স্যামসন বলে থাকে তার মানে বুঝতে হবে তার সাথেও রিলেশন ভালো না। সঞ্জু স্যামসন টিমের ক্যাপ্টেন, রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন, তার সাথে তার মানে টিমের ভালো নয় বা ফ্র্যাঞ্চাইজির বন্ডিং ভালো না। রাজস্থান রয়্যালসের হেড কোচ রাহুল দ্রাবিড়ের সাথেও বন্ডিং খারাপ এবং রাহুল দ্রাবিড় অলরেডি রাজস্থান ছেড়ে দিয়েছে। এর থেকে এইটুকু বোঝা যাচ্ছে যে ম্যানেজমেন্টের ভিতরে সবকিছু ঠিক নেই। তার কারণ আপনাকে বলি, রাজস্থান রয়্যালসের যে মেন্টর বা কোচ হিসাবে রাহুল দ্রাবিড় প্রথমবার ছিল 2025-এ, সেটা কিন্তু নয়। 2025-এর অনেক আগেও কিন্তু রাহুল দ্রাবিড় এই টিমের সামলেছে, মেন্টরশিপ সামলেছে। প্যাডি আপটনের সাথে তখন রাহুল দ্রাবিড় থাকতো অ্যাজ আ মেন্টর রোলে। বাট সেই সময় কিন্তু এইরকম কোনো খবর আমরা পাইনি, বাট এখন পাওয়া যাচ্ছে। এটা খুবই খারাপ হলো রাজস্থান রয়্যালসের জন্য, কারণ 2024 সালে ওয়ার্ল্ড কাপ টি20 ওয়ার্ল্ড কাপ বিজয়ী দলের হেড কোচ ছিলেন কিন্তু রাহুল দ্রাবিড়। সেই রাহুল দ্রাবিড়কে কিন্তু তারা রিটেন পর্যন্ত মানে রাখতেও সক্ষম হলো না নিজের ফ্র্যাঞ্চাইজির সাথে। তো এটা কিন্তু খুবই একটা খারাপ ডিসিশন রাজস্থান রয়্যালসের দিক থেকেই, আমি বলবো খুব খারাপ ডিসিশন। অনেক কথা উঠে আসছে, সোর্সেসের মামলায় শোনা যাচ্ছে যে রিয়ান পারাগকে তারা নেক্সট ক্যাপ্টেন হিসাবে দেখতে চাইছে, যার জন্য কিন্তু এবছরও একটু কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছিল যখন যশস্বী জয়সওয়ালের ওপরে তারা রিয়ান পারাগকে ক্যাপ্টেন্সি দিয়েছিল সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে। বাট দেখা যাক কোন দিকে বিষয়টা গড়ায় এবং রাহুল দ্রাবিড়কে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে কোচিং করাতে যান নাকি অন্য কোনো রোলে রাহুল দ্রাবিড়কে আমরা দেখতে পারি, এটা কিন্তু একটা দেখবার বিষয়। এবার যদি আসি নিজের সেকেন্ড যেটা নিউজ আছে, সেটা কিন্তু একটা খুবই বড় খবর আমাদের পার্সি দেশের দিক থেকে। সেটা হলো আন্তর্জাতিক টি20 ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রাশিদ খান এবার নামটা কিন্তু নিজের লিখিয়ে নিয়েছে। রাশিদ খানের পরে টিম সাউদি চলে গেছে। রাশিদ খান 26 বছর বয়সে কিন্তু এই কারনামাটা করে দেখালো এবং বলতেই হবে রাশিদ খান 98 ম্যাচে 165খানা উইকেট নিয়ে লিস্টটা টপ করছে। রাশিদ খানের পরে আছে টিম সাউদি, যে এতদিন লিস্টটা টপ করছিল, নিউজিল্যান্ডের বোলার, যার 126 ম্যাচে 164 রান আছে। সেখানে রাশিদ খান মাত্র 98খানা ম্যাচ খেলেই কিন্তু 165 উইকেট নিয়ে নিয়েছে। এবং 165টা উইকেট ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো মুখের কথা নয়। এবং বলতেই হবে রাশিদ খান কিন্তু আফগানিস্তানের মতো একটা দল থেকে বিলং করেও, টপ লেভেলের টিমের সাথে খেলেও তার পারফরমেন্স ধরে রাখতে সক্ষম। দ্বিতীয় খবরটা আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটের তরফ থেকে।
অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য একটা বড় খবর, সেটা হলো মিচেল স্টার্ক কিন্তু নিজের রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে মিচেল স্টার্ক গুড বাই বলে দিয়েছে, এবং বলতেই হবে মিচেল স্টার্ক এটাকে যে বলেছে, যেটা এর এগেনস্টে মিচেল স্টার্ক বলেছে যে সে ওয়ানডে এবং টেস্টে ফোকাস করতে চায় এই বয়সে এসে, এবং সেই জন্য সে টি-20 ক্রিকেটকে কিন্তু গুড বাই বলে দিয়েছে। বলতেই হবে 35 ইয়ার্স এজ মিচেল স্টার্কের হয়ে গেছে, এবং মিচেল স্টার্ক কিন্তু 79 খানা উইকেট নিয়েছে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে। তার মতো কিন্তু খুব কমই ডমিনেটিং বোলার দেখতে পাবো যে 3 ফরম্যাটে ডমিনেট করবে, খুব কমই দেখা যাবে আগামী দিনগুলোতে, কারণ মিচেল স্টার্ক এখন 2 ফরম্যাটের প্লেয়ার হয়ে গেছে। আর একটা খবর আছে পাকিস্তান ক্রিকেট থেকে। পাকিস্তান ক্রিকেটের অন্যতম একজন ফিনিশার টাইপের প্লেয়ার ছিল আসিফ আলী, আপনারা চেনেন। 2022-এর যে এশিয়া কাপটা হয়েছিল টি-20 ফরম্যাটে, সেখানে বিরাট কোহলি সেঞ্চুরির জন্য আমরা মনে রেখেছিলাম। লাস্ট ম্যাচে বিরাট কোহলি সেঞ্চুরি করে কামব্যাক করেছিল অনেকদিন পরে, বাট তার থেকেও বড় একটা ঘটনা ঘটেছিল, ইন্ডিয়া পাকিস্তানের কাছে একটা ম্যাচে হেরে গেছিল। সেই ম্যাচটাতে অ্যাকচুয়ালি যে প্লেয়ারটা ভালো খেলেছিল সেই প্লেয়ারটার নামই হচ্ছে আসিফ আলী। আসিফ আলী আফগানিস্তানের বিরুদ্ধেও খুব ভালো খেলেছিল এবং ভারতের বিরুদ্ধে 8 বলে 16 রান করেছিল। সে একটা হিটার প্লেয়ার ছিল। মাত্র 33 ইয়ার্সের এজে কিন্তু পাকিস্তান ক্রিকেটকে সে গুড বাই বলে দিয়েছে। দেখার বিষয় সে কি এবার অন্য প্লেয়ারদের মতো ইউকেতে শিফট করে যায়, গিয়ে নিজের ভিসা নিয়ে অন্য ফ্র্যাঞ্চাইজি লিগস খেলে, নাকি আইপিএল এ নাম লেখাতে পারে, সেটাই দেখবার বিষয়। তো এই ছিল আমার আজকের টপ 4টে নিউজ সৌম্য @11-এ। আপনাদের নিউজগুলো কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। কোনো ব্যাপারে যদি পার্টিকুলার আপনাদের মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ক্রিকেট রিলেটেড সমস্ত কন্টেন্ট কিন্তু এই চ্যানেলে আসতেই থাকে। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।